আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য আজকের এই দিনটি হয়তো অনেক দিন স্মরণে থাকবে। কারণ বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা এসেছে, যা দেশের কোটি কোটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীরা এই পে স্কেলের অপেক্ষায় দিন গুনছিলেন। তাদের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ একটি সুখবর এলো। আমাদের এই প্রতিবেদনে আমরা সেই ঘোষণার বিস্তারিত তুলে ধরব এবং বিশ্লেষণ করব যে এই পরিবর্তন বাস্তব জীবনে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে। আজ একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে নবম পে স্কেল চলতি মাসের মধ্যেই কার্যকর করা হবে। এই ঘোষণাটি শুধু বর্তমান চাকরিরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নয়, বরং যারা ইতোমধ্যে অবসর নিয়েছেন এবং মাসের পর মাস পেনশনের উপর নির্ভর করে জীবনযাপন করছেন, তাদের জন্যও এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংবাদ। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন মহলে আলোচনার ঢেউ উঠেছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এই পে স্কেলের সুফল পাওয়ার আশায় অপেক্ষা করে আসছিলেন, তাদের মধ্যে একটি নতুন প্রত্যাশার আলো জ্বলে উঠেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পে স্কেল একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ করে এই পে স্কেল, আর সেই কাঠামোর উপর ভিত্তি করেই অবসরের পর পেনশন নির্ধারিত হয়। বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের সংখ্যা বিশাল, তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের সংখ্যাও কম নয়। এই বিশাল জনগোষ্ঠীর আর্থিক জীবন সরাসরি পে স্কেলের সাথে সম্পর্কিত। ফলে প্রতিবার পে স্কেলের পরিবর্তন হলে তা সমাজের একটি বিশাল অংশের জীবনমানে প্রত্যক্ষ প্রভাব ফেলে। নবম পে স্কেলের ঘোষণা তাই স্বাভাবিকভাবেই ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেন যে এই নতুন পে স্কেলের সবচেয়ে বেশি উপকার পাবেন পেনশনভোগীরা। অর্থাৎ সরকার এবার পেনশনারদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে সরকারি মহল থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে অপরিবর্তিত পেনশনের পরিমাণ নিয়ে যে অসন্তোষ ছিল, সেই প্রেক্ষাপটে এই ঘোষণাকে অনেকেই একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। বর্তমানে দেশে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, চিকিৎসা ব্যয়, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল সহ প্রতিটি ক্ষেত্রেই সাধারণ মানুষকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সীমিত পেনশনের উপর নির্ভর করে চলা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য দৈনন্দিন জীবন ক্রমশই কঠিন হয়ে পড়ছিল। এই প্রেক্ষাপট বিবেচনায় নিলে নবম পে স্কেলের ঘোষণাকে একটি বড় স্বস্তির বার্তা হিসেবেই গণ্য করা যায়। এখন প্রশ্ন হল, এই পরিবর্তনটি বাস্তবে কতটা প্রভাব ফেলবে এবং একজন সাধারণ পেনশনভোগীর মাসিক আয় ঠিক কতটুকু বাড়তে পারে। যদিও সরকার এখনও নির্দিষ্ট হার বা শতকরা পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবুও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং আর্থিক বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে একটি সাধারণ ধারণা করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে মোট বৃদ্ধির পরিমাণ 20% থেকে 25%-এর মধ্যে থাকতে পারে। তবে এটি চূড়ান্ত নয় এবং সরকারি গেজেট প্রকাশের পরই সঠিক তথ্য জানা যাবে। বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝতে হলে কিছু বাস্তব উদাহরণের দিকে দৃষ্টি দেওয়া যাক। ধরা যাক, বর্তমানে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মাসে 15,000 টাকা পেনশন পাচ্ছেন। যদি 20% হারে বৃদ্ধি পায়, তাহলে তার পেনশনের পরিমাণ দাঁড়াবে প্রায় 18,000 টাকার কাছাকাছি। অর্থাৎ প্রতি মাসে তিনি বাড়তি প্রায় 3,000 টাকা পাবেন। প্রথম দেখায় এই পরিমাণ সামান্য মনে হলেও বাস্তবিক জীবনে এটি মোটেও ছোট নয়। 3,000 টাকা দিয়ে একজন অবসরপ্রাপ্ত মানুষ তার মাসের ওষুধের একটি বড় অংশের খরচ মেটাতে পারেন, বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন, পরিবারের কোনো জরুরি প্রয়োজনে সামান্য হলেও সহায়তা করতে পারেন। অর্থাৎ এই বাড়তি অর্থ একটি সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত ভূমিকা রাখতে সক্ষম। দ্বিতীয় আরেকটি উদাহরণ বিবেচনা করা যাক। ধরা যাক, কোনো পেনশনভোগী বর্তমানে মাসে 20,000 টাকা পান। 20% থেকে 25% হারে বৃদ্ধি হলে তার পেনশনের পরিমাণ 24,000 থেকে 25,000 টাকার মধ্যে দাঁড়াবে। অর্থাৎ মাসিক বাড়তি আয় হবে 4,000 থেকে 5,000 টাকা।
বছরের হিসেবে এই অতিরিক্ত অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৮,০০০ থেকে ৬০,০০০ টাকা। একজন অবসরজীবী মানুষের জন্য বার্ষিক এই পরিমাণ অর্থ মোটেও নগণ্য নয়। এই অতিরিক্ত অর্থ দিয়ে তিনি পরিবারের বিভিন্ন প্রয়োজন মেটাতে পারেন, কোনো জরুরি চিকিৎসা ব্যয় সামলাতে পারেন, অথবা ভবিষ্যতের জন্য সামান্য হলেও সঞ্চয় করতে পারেন। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে নবম পে স্কেলের সুবিধা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল, এই পে স্কেল কি একটি ধাপেই সম্পূর্ণরূপে কার্যকর হবে, নাকি দুটি পর্যায়ে ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে? প্রধানমন্ত্রীর উত্তরটি ছিল অত্যন্ত স্পষ্ট এবং বাস্তবমুখী। তিনি জানান, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই পে স্কেল দুটি পর্যায়ে কার্যকর করা হবে। তিনি পরিষ্কার করে বলেন, সরকারের পক্ষে চাইলেই একসাথে সম্পূর্ণ বৃদ্ধি কার্যকর করা সম্ভব, তবে সেটি করলে দেশের অর্থনীতির উপর একসাথে বিশাল চাপ পড়বে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ভারসাম্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সেই বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তটিকে একটি বিচক্ষণ এবং দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে সরকার পেনশনারদের স্বার্থ দেখার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক সুস্থতার বিষয়েও সমান সচেতন। ধাপে ধাপে বাস্তবায়নের এই পদ্ধতিটি আন্তর্জাতিক অর্থনৈতিক পরিভাষায় একটি স্বীকৃত ও কার্যকর পদ্ধতি। অনেক দেশেই বড় ধরনের বেতন কাঠামোর পরিবর্তন এভাবেই ধীরে ধীরে বাস্তবায়ন করা হয়, যাতে অর্থনীতিতে একসাথে অতিরিক্ত চাপ না পড়ে এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি এড়ানো সম্ভব হয়। বাংলাদেশের ক্ষেত্রেও এই পদ্ধতিটি প্রযোজ্য এবং যৌক্তিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। ধরা যাক, মোট বৃদ্ধির পরিমাণ 25% নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে সেই বৃদ্ধির একটি অংশ কার্যকর হবে। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী প্রথম ধাপে প্রায় 12% বৃদ্ধি হতে পারে। এরপর নির্দিষ্ট সময়ের ব্যবধানে দ্বিতীয় ধাপে বাকি অংশ কার্যকর হবে। এই দুই ধাপের বাস্তব প্রভাব বুঝতে একটি সুনির্দিষ্ট উদাহরণ বিবেচনা করা যাক। একজন পেনশনভোগী যদি বর্তমানে মাসে 20,000 টাকা পান, তাহলে প্রথম ধাপে 12% বৃদ্ধিতে তার পেনশন দাঁড়াবে প্রায় 22,400 টাকা। এরপর দ্বিতীয় ধাপে বাকি 13% যুক্ত হলে মোট পেনশন পৌঁছাবে 25,000 টাকারও বেশিতে। অর্থাৎ পেনশনভোগীকে পুরো সুবিধার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ সুবিধা তিনি পাবেনই। এই প্রক্রিয়াটি স্বচ্ছ এবং পরিকল্পিত হওয়ায় অনেকেই এটিকে ইতিবাচকভাবে দেখছেন। এবার আলোচনা করা যাক এই পরিবর্তনের সম্ভাব্য বহুমাত্রিক প্রভাব নিয়ে। শুধু পেনশনভোগীদের ব্যক্তিগত জীবনে নয়, এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও। চিকিৎসা ভাতার বিষয়টি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। ধারণা করা হচ্ছে যে নবম পে স্কেলের পাশাপাশি চিকিৎসা ভাতাসহ অন্যান্য সহায়ক ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। বর্তমানে যদি কোনো পেনশনভোগীর চিকিৎসা ভাতা 1500 টাকা হয়, তাহলে তা বাড়িয়ে প্রায় 2000 টাকার কাছাকাছি করা হতে পারে। বাংলাদেশে বয়স্ক মানুষদের চিকিৎসা ব্যয় একটি প্রধান সমস্যা। বার্ধক্যজনিত বিভিন্ন রোগ, নিয়মিত ওষুধ সেবনের প্রয়োজনীয়তা এবং মাঝে মাঝে হাসপাতালে ভর্তির খরচ সামলাতে অনেক পেনশনভোগী হিমশিম খান। এই পরিস্থিতিতে চিকিৎসা ভাতার বৃদ্ধি তাদের জন্য সত্যিকারের স্বস্তি বয়ে আনবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে পেনশনারদের হাতে অতিরিক্ত অর্থ আসার একটি সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। একজন পেনশনভোগী তার বাড়তি আয়ের অধিকাংশটাই স্থানীয় বাজারে ব্যয় করেন। ওষুধ কেনেন, বাজার করেন, বিদ্যুৎ ও গ্যাসের বিল দেন, কখনো কখনো পরিবারের সদস্যদের জন্য কিছু কেনেন। এই ব্যয়গুলো সরাসরি স্থানীয় অর্থনীতিতে যোগ হয়। ফলে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে মুদি দোকানদার, ফার্মাসিস্ট থেকে শুরু করে সবজি বিক্রেতা সকলেই এর পরোক্ষ সুবিধা পেতে পারেন। অর্থনীতির পরিভাষায় এই প্রভাবকে বলা হয় মাল্টিপ্লায়ার ইফেক্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাজারে প্রবেশ করলে তা ঘুরে ঘুরে অর্থনীতির বিভিন্ন স্তরে প্রভাব ফেলে এবং মোট আর্থিক কার্যক্রম তুলনামূলকভাবে বেশি গতিশীল হয়।
এই দৃষ্টিকোণ থেকে দেখলে নবম পে স্কেল শুধু পেনশনারদের ব্যক্তিগত সুবিধার জন্য নয়, এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের কাঠামোগত পরিবর্তন দীর্ঘমেয়াদে দেশের অভ্যন্তরীণ বাজারকে আরও সক্রিয় করে তুলতে পারে। যখন মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়ে, তখন স্বাভাবিকভাবেই বাজারে চাহিদা বাড়ে। চাহিদা বাড়লে উৎপাদন ও সরবরাহে গতি আসে। এই চক্রাকার প্রক্রিয়া শেষ পর্যন্ত অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়। তবে এই ঘোষণার পাশাপাশি একটি বাস্তবসম্মত প্রশ্নও সামনে আসছে। পেনশনভোগীরা জানতে চাইছেন, ঠিক কবে থেকে এই নতুন পে স্কেল কার্যকর হবে এবং কবে নাগাদ তারা বাড়তি অর্থ হাতে পাবেন। সরকারি ঘোষণা হওয়া আর তা বাস্তবে কার্যকর হওয়ার মধ্যে কিছুটা সময়ের ব্যবধান থাকে। প্রশাসনিক প্রক্রিয়া, গেজেট প্রকাশ, হিসাব নিকাশ সংশোধন এসব কাজ সম্পাদন করতে সময় লাগে। তাই অনেকেই এখন গেজেট প্রকাশের অপেক্ষায় আছেন এবং আশা করছেন যে সরকার যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে। কারণ প্রজ্ঞাপন জারি হলেই কেবল নির্দিষ্টভাবে জানা যাবে কোন গ্রেডে কত টাকা বাড়ছে এবং কারা কোন সুবিধা পাবেন। এই সংবাদটি প্রকাশের পর থেকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। বিভিন্ন সংগঠনের নেতারা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। একই সাথে তারা আশা প্রকাশ করেছেন যে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী চলতি মাসের মধ্যেই এই পে স্কেল কার্যকর করার পদক্ষেপ নেবে। বিশেষ করে পেনশনভোগী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি একটি দীর্ঘদিনের দাবির আংশিক পূরণ। তারা আশা করছেন ভবিষ্যতে পেনশন সংক্রান্ত আরও সংস্কার আসবে, যা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনমান আরও উন্নত করবে। এবার একটু পেছনে ফিরে তাকানো যাক। বাংলাদেশে আগের পে স্কেলগুলো কখন কার্যকর হয়েছিল এবং সেগুলো কী পরিমাণ পরিবর্তন এনেছিল তা বিশ্লেষণ করলে নবম পে স্কেলের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রতিটি পে স্কেল প্রবর্তনের সময় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে পে স্কেল পরিবর্তনের পর প্রাথমিকভাবে উৎসাহ থাকলেও কিছুদিনের মধ্যেই মুদ্রাস্ফীতির কারণে সেই বৃদ্ধির প্রকৃত মূল্য কমে যায়। এই বাস্তবতা মাথায় রেখেই অনেক অর্থনীতিবিদ মনে করেন যে পে স্কেলের পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও সরকারকে সমান মনোযোগ দিতে হবে। তাহলেই পে স্কেলের প্রকৃত সুবিধা মানুষের কাছে পৌঁছাবে। বাংলাদেশের সরকারি পেনশন ব্যবস্থাটি একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হয়। একজন সরকারি কর্মচারী নির্দিষ্ট বছর চাকরি করার পর অবসর নেন এবং তার শেষ বেতনের একটি নির্দিষ্ট অনুপাতে পেনশন পান। এই পেনশনের পরিমাণ পে স্কেলের সাথে সরাসরি সম্পর্কিত। নবম পে স্কেলে বেতন বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই ভবিষ্যতের অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়বে। আবার যারা ইতোমধ্যে অবসর নিয়েছেন তাদের পেনশনও পুনর্মূল্যায়নের মাধ্যমে সংশোধিত হবে বলে আশা করা হচ্ছে। এই দ্বিমুখী সুবিধার কারণেই নবম পে স্কেলকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দৈনন্দিন জীবনের কথা একটু ভেবে দেখা যাক। সকালে ঘুম থেকে উঠে তাকে ভাবতে হয় সংসারের নিত্য প্রয়োজনীয় বাজার কিভাবে করবেন, মাসের শেষে বিদ্যুৎ বিল কিভাবে মেটাবেন, প্রতিদিনের ওষুধের খরচ কোথা থেকে আসবে, ছেলে মেয়ে যদি এখনও পড়াশোনা করে তাহলে তাদের পড়াশোনার খরচ চালাবেন কিভাবে। এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একজন পেনশনভোগী প্রতিনিয়ত মানসিক চাপের মধ্যে থাকেন। যখন পেনশনের পরিমাণ বাড়ে তখন এই মানসিক চাপের কিছুটা হলেও লাঘব হয়। মানুষ যখন আর্থিকভাবে একটু নিশ্চিন্ত থাকেন তখন তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকে। তাই পেনশন বৃদ্ধি শুধু আর্থিক সুবিধা নয়, এটি একটি মনোসামাজিক কল্যাণমূলক পদক্ষেপও বটে। এবার আলোচনা করা যাক এই ঘোষণার সাথে সংশ্লিষ্ট কিছু সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে। পে স্কেল বাড়ানোর ঘোষণা দেওয়া এক কথা, আর তা বাস্তবে কার্যকর করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। বাস্তবায়নের পথে বেশ কিছু চ্যালেঞ্জ থাকে। প্রথমত, প্রশাসনিক জটিলতা। হাজার হাজার পেনশনভোগীর হিসাব আপডেট করা, নতুন হারে পেমেন্ট নিশ্চিত করা এবং কোনো ভুল ত্রুটি ছাড়াই অর্থ বিতরণ করা একটি বড় প্রশাসনিক চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, বাজেটের সীমাবদ্ধতা। পে স্কেল বৃদ্ধি পেলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ে।
এই অতিরিক্ত ব্যয়ের যোগান দিতে সরকারকে রাজস্ব আদায় বাড়াতে হবে অথবা বাজেট পুনর্বিন্যাস করতে হবে। তৃতীয়ত, মুদ্রাস্ফীতির ঝুঁকি। বাজারে অতিরিক্ত অর্থ সরবরাহ হলে মুদ্রাস্ফীতি বাড়ার সম্ভাবনা থাকে। তবে এই ঝুঁকি মোকাবেলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক সমন্বিতভাবে কাজ করে বলে আশা করা যায়। এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতন থেকেও বলা যায় যে নবম পে স্কেলের ঘোষণাটি সার্বিকভাবে একটি ইতিবাচক পদক্ষেপ। সরকার যখন দেশের লাখো পেনশনভোগীর কথা ভেবে একটি বড় সিদ্ধান্ত নেয় তখন সেটিকে ইতিবাচকভাবে দেখাই স্বাভাবিক। তবে এই সিদ্ধান্তের প্রকৃত সুফল নির্ভর করবে বাস্তবায়নের গুণগত মানের উপর। যদি সময়মতো, স্বচ্ছভাবে এবং দক্ষতার সাথে এই পে স্কেল কার্যকর করা সম্ভব হয় তাহলে পেনশনভোগীরা সত্যিকারের সুবিধা পাবেন। ভবিষ্যতের দিক থেকে চিন্তা করলে এই ঘোষণাটি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করে যে সরকার পেনশনভোগীদের বিষয়টিকে একটি অগ্রাধিকারের তালিকায় রাখছে। যারা দেশের জন্য তাদের জীবনের সেরা সময়টি চাকরিতে উৎসর্গ করেছেন তারা অবসরের পর মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবেন কিনা সেটি একটি রাষ্ট্রের নৈতিক দায়িত্বের প্রশ্ন। নবম পে স্কেলের ঘোষণা সেই নৈতিক দায়বদ্ধতার একটি প্রতিফলন হিসেবেই দেখা যেতে পারে। ভবিষ্যতে আরও সংস্কার এলে এবং পেনশন ব্যবস্থাকে আরও যুগোপযোগী করা গেলে দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আরও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। পেনশন ব্যবস্থার সাথে একটি সমাজের সার্বিক কল্যাণ সূচকের গভীর সম্পর্ক রয়েছে। যে সমাজে বয়স্ক এবং অবসরপ্রাপ্ত মানুষেরা সম্মানের সাথে নিশ্চিন্তে বাঁচতে পারেন সেই সমাজ আসলে আরও সুস্থ ও স্থিতিশীল। কারণ অবসরপ্রাপ্ত কর্মচারীরা শুধু নিজেদের পরিবারের জন্যই নন, তাদের অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে পরিবার ও সমাজকে যে অবদান রাখেন সেটির মূল্য অপরিসীম। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা তাই শুধু ব্যক্তির নয়, পুরো সমাজের জন্যও উপকারী। নবম পে স্কেলের ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা আশা করতে পারি যে সরকার আগামী দিনগুলোতে দ্রুত গেজেট প্রকাশ করবে এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে পেনশনভোগীদের হাতে বাড়তি অর্থ পৌঁছে দেবে। দেশের লাখো পেনশনভোগী যারা দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন তারা এখন সেই দিনটির দিকে তাকিয়ে আছেন, যেদিন তাদের ব্যাংক অ্যাকাউন্টে বা ক্যাশ কাউন্টারে বাড়তি টাকাটি এসে পৌঁছাবে। সেই দিনটি যত দ্রুত আসবে ততই ভালো, কারণ প্রতিটি দিনের বিলম্ব মানে পেনশনভোগীদের জন্য আরও কিছুটা অপেক্ষা, আরও কিছুটা কষ্ট। নবম পে স্কেলের ঘোষণার প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসছে। সেটি হল পেনশন সংশোধনের প্রক্রিয়া এবং পুরনো পেনশনভোগীদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে। যারা অনেক আগে অবসর নিয়েছেন এবং তখনকার নিম্ন বেতনের ভিত্তিতে পেনশন পাচ্ছেন তাদের পরিস্থিতি আরও কঠিন, কারণ বছরের পর বছর ধরে মুদ্রাস্ফীতির কারণে তাদের পেনশনের প্রকৃত ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই পুরনো পেনশনভোগীরা আশা করছেন যে নবম পে স্কেলের আওতায় তাদের পেনশনও সংশোধিত হবে এবং তারাও সমান সুবিধা পাবেন। সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেয় তা জানতে সকলেই আগ্রহীভাবে অপেক্ষা করছেন। আরেকটি প্রাসঙ্গিক বিষয় হল পেনশনভোগীদের পরিবারের কথা। একজন পেনশনভোগীর উপর শুধু তিনি নিজে নন, তার পরিবারের সদস্যরাও নির্ভরশীল থাকেন। বিশেষ করে যাদের স্বামী বা স্ত্রী মারা গেছেন তাদের বিধবা ভাতা বা পারিবারিক পেনশনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। নবম পে স্কেলে এই পারিবারিক পেনশনেরও পুনর্মূল্যায়ন হবে কিনা সেটি একটি প্রশ্নবোধক বিষয় হিসেবে রয়ে গেছে। সরকার যদি শুধু মূল পেনশনভোগীদের নয়, তাদের পরিবারের সদস্যদের সুবিধার দিকটিও বিবেচনায় নেয় তাহলে এই পদক্ষেপটি আরও ব্যাপক ও কার্যকর হবে। এই প্রসঙ্গে বিভিন্ন দেশের পেনশন ব্যবস্থার সাথে বাংলাদেশের ব্যবস্থার একটি সংক্ষিপ্ত তুলনা করা যেতে পারে। উন্নত দেশগুলোতে পেনশনের পরিমাণ জীবনযাত্রার ব্যয়ের সাথে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করা হয়, যা কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট বা কোলা নামে পরিচিত। অর্থাৎ মুদ্রাস্ফীতি বাড়লে পেনশনও স্বয়ংক্রিয়ভাবে বাড়ে। বাংলাদেশে এই ব্যবস্থা এখনও নেই। প্রতিবার পে স্কেল পরিবর্তনের জন্য সরকারি সিদ্ধান্তের অপেক্ষা করতে হয়। ভবিষ্যতে যদি একটি স্বয়ংক্রিয় পেনশন সমন্বয় ব্যবস্থা চালু করা যায় তাহলে পেনশনভোগীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং প্রতিবার সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার প্রয়োজন হবে না।
সর্বশেষ একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। সরকারি ঘোষণার বিষয়ে সবসময় নির্ভরযোগ্য এবং আধিকারিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করা উচিত। অনেক সময় সামাজিক মাধ্যমে বা অনির্ভরযোগ্য সূত্রে ভুল বা অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে পড়ে, যা বিভ্রান্তি তৈরি করে। তাই পেনশনভোগী ও সরকারি কর্মচারীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন সরকারি গেজেট, অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইট এবং বিশ্বস্ত গণমাধ্যমের মাধ্যমে তথ্য যাচাই করেন। সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমরা যমুনা টেলিভিশনের পক্ষ থেকে সর্বদা চেষ্টা করি সঠিক, নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঘোষণা নিঃসন্দেহে দেশের পেনশনভোগী এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বহুদিনের একটি দাবি পূরণের পথে এই পদক্ষেপটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন সবার দৃষ্টি সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে, বিশেষ করে কখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হবে এবং কবে থেকে বর্ধিত পেনশন কার্যকর হবে। সেই তথ্য যখনই আসবে আমরা আপনাদের সামনে তা উপস্থাপন করব। বাংলাদেশের সকল পেনশনভোগী এবং সরকারি চাকরিজীবীদের প্রতি আমাদের শুভেচ্ছা ও সংহতি। আপনাদের ন্যায্য দাবি পূরণের দিন আসুক, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। যারা সারা জীবন দেশের সেবায় কাজ করেছেন তাদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের প্রকাশ হওয়া উচিত। পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্বচ্ছ এবং কার্যকর করতে সরকারকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। নবম পে স্কেলের ঘোষণা সেই প্রতিশ্রুতির একটি অংশ। এই ঘোষণা যদি সততা ও দক্ষতার সাথে বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের পেনশন ব্যবস্থা একটি নতুন উচ্চতায় পৌঁছাতে পারে, আর সেটি হবে লাখো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জন্য সত্যিকারের স্বীকৃতি ও সম্মানের প্রতীক। আমাদের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। পে স্কেল ও পেনশন সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকুন। নতুন কোনো তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা আসার সাথে সাথে আমরা আপনাদের জানাবো। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।